সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পড়াবো। তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলমান, এজন্য তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের সব সিলেবাসে অন্তর্ভুক্ত সব অধ্যায়ই পড়েছো। এজন্য আমি আজকে তোমাদের জীবজগৎ ও পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। তাহলে আসো দেখি আমরা আজকে কি কি আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? নিশ্চয়ই তোমরা এটা পাঠ্য বইয়ে পড়েছ। জীবের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি আছে দেখো। জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? জীবের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে আছে, প্রথমত হলো চলন। আমরা যে জীব, আমাদের চারপাশে আমরা কি কি জীব দেখতে পাই? আমরাও জীব, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছপালা সবগুলোই কি জীবের অন্তর্ভুক্ত। তাহলে কি জীবের প্রধান বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হলো কি চলন। জীব এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে। উদ্ভিদ, আর যদিও আমরা দেখতে পাই যে উদ্ভিদ চলাফেরা করে না, কিন্তু যখন উদ্ভিদের ডালপালা বৃদ্ধি পায় এবং উদ্ভিদ বংশবৃদ্ধি করে, তখন তার ডালপালা বৃদ্ধি কি তার চলাফেরার মাধ্যমেই হয়ে থাকে। তাহলে কি জীবের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হলো কি চলন। দুই নাম্বার হলো কি খাদ্য। প্রথম হলো কি চলন, দুই নাম্বার খাদ্য গ্রহণ। জীব কি অবশ্যই বেঁচে থাকতে হলে কি জীবের অবশ্যই কি খাদ্য গ্রহণ করতে হবে। আমরা যারা প্রাণী, তারা কি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খাদ্যের জন্য বিভিন্ন উদ্ভিদের উপর ও বিভিন্ন প্রাণীর উপর নির্ভরশীল। কিন্তু কি উদ্ভিদ কি তার যেই উদ্ভিদের পাতায় যে সবুজ অংশ আছে, এর সবুজ অংশের মধ্যে কি ক্লোরোফিল বিদ্যমান। উদ্ভিদ সেই ক্লোরোফিলের সাহায্যে কি করতে পারে? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে খাদ্য গ্রহণের জন্য কি উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করেই গ্রহণ করে, আর প্রাণী খাদ্যের জন্য কি বিভিন্ন উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর উপরে নির্ভর করে। জীবের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে তৃতীয় নম্বরে আছে প্রজনন। প্রজনন বলতে আমরা কি বুঝি? প্রজনন বলতে আমরা বুঝি বংশ বৃদ্ধি করা, সংখ্যায় বৃদ্ধি করা। প্রত্যেক জীব কি করে? তার পরবর্তী বংশ রেখে যায়। যেমন কি আমরা মানুষ, আমরাও আমাদের বংশ বৃদ্ধি করি। গাছপালা, বিভিন্ন পশু পাখি সবাই কি তাদের বংশ বৃদ্ধি করে। তাহলে কি জীবের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রজনন একটি অন্যতম বৈশিষ্ট্য। রেচন, জীবের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রেচন আরেকটি অন্যতম। অনুভূতি, আমরা সকল জীবেরই কি অনুভূতি বিদ্যমান। যেমন কি আমরা আমাদের শরীরে ব্যথা কিংবা কষ্ট, হাসি সব কিছুর কি অনুভূতি বুঝতে পারি, তেমনি অন্যান্য প্রাণী এবং গাছপালাও কি তাদের অনুভূতি বুঝতে পারে। শ্বাস প্রশ্বাস, বেঁচে থাকার জন্য কি আমাদের নিয়মিত শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে হয়। শ্বাসের সাথে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। উদ্ভিদ কি করে? সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এভাবে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। তাহলে কি জীবের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে আরেকটি হলো কি শ্বাস প্রশ্বাস। বৃদ্ধি, বৃদ্ধি বলতে আমরা কি বুঝি? অবশ্যই একটি গাছ প্রথম কি একটি বীজ থেকে একটি গাছ জন্ম নেয়, তারপরে আস্তে আস্তে সেই গাছ কি অনেক বড় হয়। তেমনি আমরাও অনেক ছোট ছিলাম, ছোট থেকে আস্তে আস্তে বড় হই। তাহলে কি জীবের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হলো কি বৃদ্ধি পাওয়া। অভিযোজন, অভিযোজন হলো কি জীবের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে আরেকটি বৈশিষ্ট্য। তাহলে কি জীবের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা কি কি পেলাম? প্রথম পেলাম চলন, তারপর খাদ্য গ্রহণ, তারপর প্রজনন, রেচন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি, অভিযোজন।
দ্বিতীয় প্রশ্ন, জীবজগতের শ্রেণীকরণ। তৃতীয় প্রশ্ন কি আছে? জীবজগতের শ্রেণীকরণ। জীবজগৎকে কি? জীবজগৎকে মোট 5টি শ্রেণীতে বিভক্ত করা হয়। জীবজগৎকে মোট 5টি শ্রেণীতে বিভক্ত করা হয়। প্রথমত কি? মনেরা, দ্বিতীয়ত 2 নাম্বার প্রোটিস্টা, 3 নাম্বারে ফানজাই বা ছত্রাক, 4 নাম্বারে প্লান্টি, 5 নাম্বারে এনিমেলিয়া। মনেরা যে জীবজগৎটা আছে তার মধ্যে কি? মনেরা জীবজগতের মধ্যে যে সকল জীব রয়েছে এগুলো কি এককোষী এবং এদের নিউক্লিয়াস কি সুগঠিত নয়। মনেরা জীবজগতের উদাহরণ হলো কি? রাইবোজোম। প্রোটিস্টা যে জীবজগৎটা আছে সেটিও কি এককোষী। প্রোটিস্টা জীবজগৎটিও এককোষী। কিন্তু প্রোটিস্টা জীবজগৎ এবং মনেরা জীবজগতের মধ্যে পার্থক্য হলো প্রোটিস্টা জীবজগতের যে সকল জীব রয়েছে তাদের নিউক্লিয়াস সুগঠিত থাকে। 3 নাম্বার হলো ফানজাই বা ছত্রাক। এই ফানজাই বা ছত্রাক যে জীবজগৎটা এগুলো এককোষী এবং বা বহুকোষী হতে পারে। এগুলোর উদাহরণ হলো কি? ইস্ট বা মাশরুম। প্লান্টি যেই জীবজগৎটি রয়েছে তার মধ্যে কি? পৃথিবীর সকল উদ্ভিদ বিদ্যমান। আমাদের চারপাশে যত উদ্ভিদ দেখতে পাই, আম, কাঁঠাল, আম গাছ সবগুলাই কি এই উদ্ভিদ জগতের অন্তর্ভুক্ত। এনিমেলিয়া হলো কি? প্রাণী। এনিমেলিয়া জীবজগৎটি মূলত সকল ধরনের প্রাণী দ্বারা গঠিত, যেমন কি মাছ, গরু, ছাগল এবং আমরা। অপুষ্পক উদ্ভিদ ও সপুষ্পক। 3 নম্বর প্রশ্ন, অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ বলতে আমরা কি বুঝি? অপুষ্পক উদ্ভিদ বলতে আমরা বুঝি যেসব উদ্ভিদের কোনো ফুল হয় না তাদেরকে কি বলে? অপুষ্পক উদ্ভিদ। আর সপুষ্পক উদ্ভিদ হলো ওইগুলা যেগুলাতে কি ফুল হয়ে থাকে। অপুষ্পক উদ্ভিদের মধ্যে মূলত 3টি ভাগ রয়েছে। তার মধ্যে হলো শৈবাল, মশ ও ফার্ন। সপুষ্পক উদ্ভিদের মধ্যে 2টি ভাগ রয়েছে। এই ভাগগুলো করা হয় মূলত বীজ আবৃত এবং অনাবৃত কি না তা দ্বারা। তো সপুষ্পক উদ্ভিদের মধ্যে যে 2টি ভাগ রয়েছে সেগুলো হলো নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদের যেই নগ্নজীবী উদ্ভিদের বীজে কোনো প্রকার আবরণ থাকে না, তার নগ্নবীজী উদ্ভিদ। এর উদাহরণ হলো কি? সাইকাস এবং পাইনাস। আবৃতবীজী উদ্ভিদ, আমরা আশেপাশে যত সকল উদ্ভিদ দেখতে পাই বেশিরভাগই কি আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদের উদাহরণ হলো আম এবং জাম। নগ্নবীজী উদ্ভিদের ডিম্বাশয় থাকে না, কিন্তু আবৃতবীজী উদ্ভিদের কি ডিম্বাশয় থাকে। পরবর্তী অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। অবস্থার উপর ভিত্তি করে পদার্থের শ্রেণীবিন্যাস করো। অবস্থার উপর ভিত্তি করে পদার্থের শ্রেণীবিন্যাস করো। অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে মূলত কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়? অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে কঠিন, তরল ও বায়বীয়। এই 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। কঠিন পদার্থ বলতে আমরা কি বুঝি? আমাদের হাতে যে ডাস্টারটা দেখতে পাচ্ছ এটা কি একটি কঠিন পদার্থ। কঠিন পদার্থের কি আছে? নির্দিষ্ট একটি আকার বিদ্যমান। এটি কি কোনো জায়গায় রাখলে সেই জায়গা দখল করে। তাহলে কি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে এবং আয়তন আছে। তাছাড়া কঠিন পদার্থের ধীরতা আছে। যখন কোনো বস্তুকে এটাকে ভাঙতে আমাদের কি অনেক শক্তির প্রয়োজন হবে, এজন্য কি কঠিন পদার্থ কি খুবই ধীর। কঠিন পদার্থের কি আছে? আকার আছে, আয়তন আছে এবং ধীরতা আছে। পরে কি তরল পদার্থের
আকার ও দৃঢ়তা নেই। তোমরা দেখবা পানি একটি কি তরল পদার্থ, পানিকে তুমি যখন যেই পাত্রে রাখবা সেই পাত্রেরই আকার ধারণ করবে। এজন্য কি পানির কোনো নির্দিষ্ট আকার নেই এবং পানির কি দৃঢ়তাও নেই। পানি কোনো বল প্রয়োগে বাধা প্রদান করে না। পানির কি দৃঢ়তাও নেই, পানির কোনো আকার বা দৃঢ়তা নেই, কিন্তু কি আয়তন আছে। যে জায়গাটায় পানি যখন তুমি একটা গ্লাসে রাখবা ওই গ্লাসের আয়তনটা সে দখল করে নিল। এজন্য কি পানির আকার এবং দৃঢ়তা নেই, কিন্তু আয়তন আছে। তারপর কি বায়বীয় পদার্থ, বায়বীয় পদার্থের কি নির্দিষ্ট আকার, আয়তন এবং দৃঢ়তা কোনোটি নেই। কারণ কি বায়বীয় পদার্থের মধ্যে তুমি যদি একটু গ্যাস একটা পুরা সিলিন্ডারের মধ্যে রাখো, তাহলে সে পুরা সিলিন্ডারটাই দখল করে নেবে, মানে পুরা সিলিন্ডারের আয়তনটাই দখল করে নেবে। এর কি নির্দিষ্ট আকারও থাকে না, আয়তনও থাকে না এবং কি তার কোনো দৃঢ়তাও নেই। সে বল প্রয়োগে বাধাও প্রদান করে না। ধাতু ও অধাতুর বৈশিষ্ট্যগুলো লিখো। তোমাদের বইয়ে ধাতু ও অধাতু, ধাতু বলতে আমরা কি বুঝি? ধাতু বলতে আমরা বুঝি অ্যালুমিনিয়াম, স্বর্ণ, লোহা, এসব কি ধাতু। ধাতুর বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধান হলো কি, 1 নম্বরে ধাতুর বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম হলো কি চকচকে। ধাতু কি দেখতে অবশ্যই চকচক করবে। যেমন কি স্বর্ণ, অ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন পাত্র আমরা কি বাড়িতে ব্যবহার করে থাকি, এগুলা কি চকচকে। ধাতুর 2 নম্বর বৈশিষ্ট্য হলো কি এগুলো তাপ সুপরিবাহী। আমরা কেন অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করি? কারণ কি অ্যালুমিনিয়ামে যখন আমরা তাপ দেই তখন এটি কি অ্যালুমিনিয়ামের পুরো পাত্রে চলে যায় এবং কি আমাদের রান্না করতে সহজ হয়। এজন্য কি ধাতুর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে আরেকটি হলো কি তাপ সুপরিবাহী। আরেকটি বৈশিষ্ট্য ধাতুর 3 নম্বর বৈশিষ্ট্য হলো কি ধাতু কি বিদ্যুৎ পরিবাহী। ধাতু এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ পরিবহন করে। এজন্য কি যখন বিদ্যুতের তার তৈরিতে কি ব্যবহার করা হয়? তামা ব্যবহার করা হয়। তামার তৈরি তার আমরা বিভিন্ন আমাদের ঘরবাড়ি এবং বিভিন্ন জায়গায় কি বিদ্যুৎ পরিবহনের জন্য তামার তৈরি তার ব্যবহার করে থাকি। ধাতুর উদাহরণগুলোর মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম, তামার তার, সোনার গয়না ইত্যাদি। অধাতুর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম হলো কি চকচকে। অধাতু চকচকে না। তা যেমন কি হাইড্রোজেন, অক্সিজেন গ্যাসগুলো কি চকচকে? না, এগুলা চকচকে না। তাপ কুপরিবাহী, অধাতু কি কোনো সময় তাপ পরিবহন করতে পারে না। বিদ্যুৎও কুপরিবাহী। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কি? গলনাঙ্ক যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে তাকে ওই পদার্থের কি গলনাঙ্ক বলা হয়। স্ফুটনাঙ্ক যে তাপমাত্রায় কোনো পদার্থ কি ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলা হয়। যেমন কি আমরা যখন কোনো বরফের টুকরো রেখে দিই, সেটি কি একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করবে। তাহলে কি যেই তাপমাত্রায় সেই বরফের টুকরোটি গলতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় কি বরফের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। আমরা যদি কোনো পাত্রের মধ্যে পানি নিয়ে তাতে তাপ দিই তাহলে কি সেটি ফুটতে থাকে। যে তাপমাত্রায় সেই পানি ফুটতে থাকে সেই তাপমাত্রাকে ওই পানির কি বলা হয়? স্ফুটনাঙ্ক বলা হয়। তাহলে কি আমরা এই জীবজগৎ এবং পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাবের মধ্যে কি কি প্রশ্ন পড়লাম, জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি শিখতে পারলাম, জীবজগতের শ্রেণীকরণ শিখতে পারলাম, অপুষ্পক উদ্ভিদ ও সপুষ্পক উদ্ভিদ কি শিখতে পারলাম, অবস্থার উপর ভিত্তি করে পদার্থের শ্রেণীবিন্যাস করলাম, ধাতু ও অধাতুর বৈশিষ্ট্যগুলো শিখলাম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক শিখলাম। ধন্যবাদ সবাইকে।